প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব রেটিনার সাধারণ সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান 1977 সালের অক্টোবরে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালের রেটিনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। রেটিনা চোখের কোন অংশ, এটার এত গুরুত্ব কি এবং কাজটা কি? রেটিনা হলো আসলে চোখের একদম পিছনের একটি পর্দা। এটি আসলে সিনেমার পর্দা যেরকম ছবি তৈরি হয়, আয়নাতে যেরকম ছবি তৈরি হয়, ঠিক রেটিনাতেও এবং ক্যামেরাতে ঠিক যেভাবে ছবি আসে ফিল্মের ভিতরে, রেটিনাটা হলো চোখের ফিল্ম, যেখানে আমাদের ছবিটা তৈরি হয়। আসলে এটা কোন অংশে থাকে চোখের? আমরা কি এটা দেখতে পাই? না, এটা বাইরে থেকে দেখা যায় না। এটি হলো চোখটা তো একটি গোল একটি বলের মতন। আমরা যদি এভাবে কল্পনা করি যে চোখের সামনে থেকে একদম পিছনের দেয়াল আমরা যদি এভাবে কেটে ফেলি, তাহলে একদম পিছনের যে দেয়াল, এই দেয়ালের বরাবর এর গা দিয়ে একটা পাতলা পর্দা লাগানো থাকে। এই পর্দাটি হচ্ছে রেটিনা। অর্থাৎ রেটিনা যদি ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু ওইখানে গিয়ে ছবিটা তৈরি হবে, রেটিনা ক্ষতিগ্রস্ত হলে আমরা দেখতে পাবো না। এক্স্যাক্টলি। আয়না যদি ভেঙে যায় তাহলে যেরকম ছবি হবে না, সিনেমার পর্দাটা গুটিয়ে গেলে যেরকম ছবি হবে না, রেটিনার ভিতরে কোনো প্রবলেম যদি হয় তাহলে ছবিটাই তৈরি হবে না। রেটিনায় কমনলি কি কি ধরনের সমস্যা হয়ে থাকে বা এর কি ধরনের রোগ হয়? রেটিনাতে কমন, আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি কমন যে রোগটি হয় সেটা হলো ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা বলি। এছাড়া উচ্চ রক্তচাপজনিত চোখের পর্দার ভিতরে কিছু সমস্যা হয়। এছাড়া জন্মগত কারণেও রেটিনার ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা মায়োপিক আমরা বলি, তার মানে যাদের অনেক মাইনাস পাওয়ারের চশমা লাগে, তাদেরও অনেক সময় চোখের রেটিনার ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। অথবা কখনো কখনো আঘাত লাগার কারণে অথবা বয়সজনিত কারণে এজ রিলেটেড কিছু পরিবর্তন রেটিনার মধ্যে আসতে পারে। তো আমার রেটিনা ঠিক আছে কিনা আমি বুঝবো কি করে, বা কি ধরনের সমস্যা দেখলে আমার মনে করা উচিত হবে যে আমার রেটিনায় কিছু প্রবলেম হতে যাচ্ছে? ঠিক এই জায়গাটাতে একটা সমস্যা হলো যে রেটিনাটা যেহেতু একদম চোখের গভীরে থাকে, একজন পেশেন্ট, একজন মানুষ, সাধারণ মানুষের পক্ষে এটা বুঝে ওঠা কঠিন যে আমার রেটিনাতে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, কোনো ক্ষেত্রে একজন মানুষ তার রেটিনার প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারে। যেমন হঠাৎ করে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে বা আমি হঠাৎ করেই মনে করলাম যে আমি চোখের ভিতরে একটা কালো মেঘের মতন ছায়া চলে আসছে, আমি দেখতে পাচ্ছি না। অথবা আমার দৃষ্টির যে পরিসীমা, এই পরিসীমার মধ্যে কোনো একটি অংশ হঠাৎ করে কালো একটি পর্দার মতন চলে এসেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে রেটিনার সমস্যা। কখনো কখনো বয়স্ক মানুষরা এটা আইডেন্টিফাই করতে পারে যে সাদা কোনো পর্দার দিকে তাকালে অথবা লেখার দিকে তাকালে ঠিক মাঝখানটাতে কোথাও একটি কালো একটা ছায়ার মতন, ছোপের মতন দেখা যাচ্ছে, তাহলেও মনে করতে হবে যে এটা রেটিনার কোনো একটা কারণেও হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে যখনই এরকম মনে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে রেটিনা পরীক্ষা করানোর জন্য। পরীক্ষায় আপনারা কি করেন, মানে যা দিয়ে বোঝা যাবে আসলে রেটিনা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে? পরীক্ষার কতগুলি ধাপ। প্রথমত আমরা একটা মানুষের দৃষ্টি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমি সাধারণ কিছু পরীক্ষার মাধ্যমে পরিমাপ করি। কিছু বিশেষ পরীক্ষা যেগুলো আমি সরাসরি নিজেরা আমরা করে থাকি, সেগুলি হলো চোখের মণিকে আমরা বড় করি, কারণ আমরা জানি যে চোখের ভিতরটা আমাদেরকে দেখতে হবে, গভীরে দেখতে হবে। সেই গভীরে দেখার জন্য ওষুধের মাধ্যমে চোখের মণিটাকে আমরা বড় করে এরপরে আমরা আমাদের বিশেষ কিছু যন্ত্রপাতির মাধ্যমে আমরা চোখের ভিতরে রেটিনাটা পুরোপুরি আমরা চেক করে দেখি যে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। কোনো ক্ষেত্রে শুধুমাত্র খালি চোখে এই পরীক্ষা বা খালি চোখে দেখাটাই যথেষ্ট নয়। সেক্ষেত্রে আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, ইনভেস্টিগেশন রয়েছে, যেরকম কালার ফান্ডাস ফটো, তার মানে চোখের ভিতরে একটা ছবি তোলা, ওসিটি, এর মানে হলো যে চোখের ভিতরে স্ক্যান করার। আমরা জানি যে রেটিনার 10টি লেয়ার রয়েছে। একটা রেটিনার
পুরুত্ব হলো, থিকনেস হলো 270 থেকে 300 মাইক্রন, 1 মিলিমিটারও থেকে অনেক অনেক কম। এই যে 270 বা 300 মাইক্রন যে জায়গা, তার ভিতরে আবার 10টিরও বেশি 10টি লেয়ার থাকে, আরও এর বাইরে আরও কিছু লেয়ার আমরা ধরে নিতে পারি রেটিনার অংশ হিসাবে। তো তার ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা এটা বোঝার জন্য আমরা ওসিটি করি। ওসিটি করলে এর প্রত্যেকটা লেয়ারকে আমরা আইডেন্টিফাই করতে পারি আলাদা আলাদা করে। ঠিক তখনই আমরা ঠিক কোন লেয়ারে কতটুকু প্রবলেম হয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। কোনো ক্ষেত্রে আমরা চোখের অ্যাঞ্জিওগ্রাম আছে, আমরা যেরকম হার্টে যেরকম অ্যাঞ্জিওগ্রাম, চোখেও আমরা অ্যাঞ্জিওগ্রাম করি কোনো ক্ষেত্রে। তো আপনার পরীক্ষা নিরীক্ষা করলেন, করে দেখলেন যে তার রেটিনায় প্রবলেম হয়েছে, সেটা আংশিক হতে পারে বা পরিপূর্ণ হতে পারে। পরিপূর্ণ হলে তো তিনি অন্ধই হয়ে গেলেন, চোখে দেখতে পাবেন না। রেটিনা জনিত অন্ধত্ব কি চিকিৎসা করে আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা? কোনো ক্ষেত্রে সঠিক যায়, কোনো ক্ষেত্রে যায় না। যেমন যাদের মায়োপিয়া থাকে আমরা বলি, এই মায়োপিয়ার কারণে তাদের যারা মায়োপিক পেশেন্ট বা যাদের মাইনাস পাওয়ারের চশমা লাগে 8, 9, 10 পাওয়ারের, 6 পাওয়ারের, তাদের ক্ষেত্রে যেটা হয় রেটিনার চারিপাশে কিছু দুর্বল জায়গা থাকে। এই দুর্বল জায়গাগুলোকে যদি আমরা আর্লি স্টেজে আমরা আইডেন্টিফাই করতে পারি, এক্ষেত্রে কিন্তু পেশেন্ট কিন্তু কোনো কমপ্লেন নিয়ে আসে না আমাদের কাছে। যে কোনো পেশেন্ট মাইনাস পাওয়ারে আসলেই আমরা রুটিনলি এটা চেক করি। যখন আমাদের কাছে যারা আমাদের রেটিনা বিশেষজ্ঞ তাদের কাছে আসে, আমরা রুটিনলি এটা চেক করি। যদি কোথাও কোনো দুর্বল জায়গা আমরা খুঁজে পাই, তাহলে আমরা সেগুলোকে লেজারের মাধ্যমে কোয়ারেন্টাইন করে এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে বন্ধ করে দেই, যাতে করে এই যে প্রবলেমটা এক্সটেন্ড করতে না পারে। কখনো এটা যদি আইডেন্টিফাই না হয়, তাহলে আমাদের কাছে পেশেন্ট আসে পুরো রেটিনাটা ছিঁড়ে গিয়ে, যেটাকে আমরা রেটিনাল ডিটাচমেন্ট বলি, তখন পেশেন্ট চোখে দেখতে পায় না। এই ধরনের পেশেন্ট যদি আর্লি স্টেজে আমাদের কাছে আসে, তাহলে আমরা অপারেশন করি। অপারেশন করে ওই পর্দাটাকে আবারও আগের জায়গায় প্রতিস্থাপনের জন্য চেষ্টা করি। কখনো এই অপারেশন একাধিক ধাপেও করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে দৃষ্টি অনেক বেশি ভালো হয়। কোনো ডায়াবেটিসের পেশেন্ট যখন রক্তক্ষরণ নিয়ে আসে, তখন অপারেশন করলে ভালো হয়, কিন্তু ডায়াবেটিসের কারণে যতটুকু ক্ষতি হয়ে যায় সেটা আবার পুরোপুরি ভালো হয় না, হয়তো 80%, 70% ভালো হয়। একই উচ্চ রক্তচাপজনিত কারণে রেটিনার যে প্রবলেম, সেক্ষেত্রেও এরকম। তার মানে আমরা এক কথায় এটা উত্তর দিতে পারবো না আসলে যে 100 ভাগ ভালো হয়। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতন, কখনো 50 ভাগ, 70 ভাগ, কখনো 100 ভাগও ভালো হয়। এটা ডিপেন্ডস, এটা নির্ভর করে পেশেন্ট কোন অবস্থাতে কী রোগের কারণে আমাদের কাছে আসছে তার উপরে। এই চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে আমরা জানি, চোখের সব আধুনিক চিকিৎসাই বাংলাদেশে হচ্ছে। এটার খরচ কেমন, মানে সরকারি বা প্রাইভেট পর্যায়ে আনুমানিক? আসলে ব্যাপারটা হলো কি যে আপনি ঠিকই বলেছেন যে এখান থেকে 3 থেকে 4 বা 5 বছর আগেও বাংলাদেশে রেটিনার যে অপারেশন বা রেটিনার যে সার্ভিস, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, এগুলো বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল ছিল না। এগুলো কারণে আমাদের পেশেন্টরা আমাদের পার্শ্ববর্তী দেশে অথবা দূরবর্তী উন্নত দেশে চলে যেত। তবে বেশ কিছু 3-4 বছরের ভিতরে আমাদের দেশে কিছু একটা ডেভেলপমেন্ট, এটা একটা ড্রামাটিক ডেভেলপমেন্ট, নাটকীয় পরিবর্তন এসেছে এই ফিল্ডে। এবং এখন আমি বলবো যে খুব মানে অ্যাফ্লুয়েন্ট পেশেন্ট ছাড়া কেউ এখনও দেশের বাইরে যেতে হয় না। এর জন্য সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। তবে সমস্যা হলো যে যেই যন্ত্রপাতি বা যেই ইকুইপমেন্টগুলি আমাদের এই সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন হয়, এগুলি এত কস্টলি যে এই কস্ট রিকভারি করার জন্য পেশেন্টের উপরে চাপটা পড়ে যায়। আসলে সাধারণভাবে যদি আমরা সরকারি লেভেলে তো আসলে খরচের তেমন কোনো জায়গা আসলে সেভাবে নাই, কিন্তু তারপরেও কিছু খরচ হয়। বেসরকারি লেভেলে আমরা যারা সার্ভিস দেই তাদের প্রায় 30 থেকে 40 হাজার টাকা মিনিমাম কস্ট, এবং এটা 70-80 হাজার 1 লক্ষ টাকার মতনও খরচ হয় একটা অপারেশন করতে গেলে। এটা নির্ভর করে। একই সঙ্গে কি দুই চোখে রেটিনার সমস্যা হতে পারে বা হয় ইউজুয়ালি? হ্যাঁ, যাদের রেটিনার অসুবিধা থাকে, যেরকম ডায়াবেটিস তো পুরো শরীরেরই একটা রোগ। সুতরাং ডায়াবেটিসের কারণে, প্রেশারের কারণে যে প্রবলেমগুলি হয় সেটি একই সাথে দুই চোখে হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে কখনো এক চোখেও আসে। সেক্ষেত্রে আপনার খরচটা দুই চোখের জন্যই একটার জন্য আলাদা হবে? খরচটা হলো যে যদি তার কোনো প্রবলেম অ্যারাইজ করে, তাহলে সেই চোখের জন্যই, শুধুমাত্র ওই চোখের জন্য। এমন হতে পারে যে একই সাথে অন্য চোখে তার কোনো প্রবলেম নাই, বা এই মুহূর্তে তার কোনো চিকিৎসার দরকার হচ্ছে না, বা চিকিৎসা কোথাও লেজারের দরকার হচ্ছে, কোথাও আমি যেটা বললাম এটা কিন্তু অপারেশনের কথা বলেছি। হ্যাঁ, এটা কিন্তু এর বিভিন্ন চিকিৎসার বিভিন্ন ধাপ আছে। লেজার করা, চোখের মধ্যে ইঞ্জেকশন দেওয়া, অপারেশন করা। লেজারের খরচ অনেক কম, ইঞ্জেকশনের খরচ অনেক কম।
এগুলো নির্ভর যখন করে। যেটা প্রয়োজন Exactly, আপনারা যখন বিশেষজ্ঞ যেটা প্রয়োজন। চিকিৎসক হিসেবে সেটি দেবেন। এক্স্যাক্টলি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের রেটিনার সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা ফ্লো করব, ভিনিয়াসা ফ্লো। ইয়োগার গ্রুপ ক্লাসগুলোতে আমরা সূর্য নমস্কার বা সান স্যালুটেশন দিয়ে শুরু করি, এটা ওয়ার্ম আপ হিসেবে, কিন্তু আমরা তার সাথে আরও কিছু ইয়োগার মুভস অ্যাড করে টোটাল একটা ওয়ার্কআউটের মতো করে করব। এটাকে বলে ভিনিয়াসা ফ্লো। ফ্লো মানে হচ্ছে যে আপনি আলাদা আলাদা আসন একসাথে করে, যেন দিনে যদি 10 মিনিট সময় পান, যে না আমি ব্যস্ততার কারণে ব্যায়াম করার কোনো সময় পাচ্ছি না, তাহলে আপনি এটা করতে পারেন যে 10 মিনিটই এই ফ্লোটা আপনি 2 বার করে বা 3 বার করে করলেন। তাতেই হবে যে মেরুদণ্ডের যে কাজগুলো, যে সামনে ঝোঁকা, পিছিয়ে যাওয়া বা পাশে, আমরা সবসময় জানি যে মেরুদণ্ডটা হচ্ছে মানুষের লাইফলাইন বা তারুণ্যটা ধরে রাখতে গেলে আমরা মনে করি যে কালো চুল ওটাই বুঝি তারুণ্য। আসলে সেটা না, সেটা হলো যে আপনার স্পাইন যত বেশি ফ্লেক্সিবল থাকবে, যত বেশি মোবিলিটি থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, ততই কিন্তু একজন মানুষ সেই পরিমাণ ইয়াং। তো আমরা এই মুভগুলো করব, যা আপনারা দেখবেন যে এতে আপনার স্পাইনের সবগুলো কাজই হবে। ওকে, এখানে গ্রুপে আমার সাথে আছেন তাসরিন, লিও, শম্পা, চৈতি এবং নুষা। ওকে, অ্যান্ড স্টার্ট করছি আমরা উইথ দ্য কাউন্ট। অ্যান্ড ইনহেল and exhale. Inhale up, exhale down. Inhale and go to the plank jump, and exhale, push down. Inhale to upward dog, exhale to downward dog. Stay, right leg up, and inhale to front, exhale, look front, and inhale to crescent pose, exhale to warrior 2, and inhale to reverse warrior, exhale to side angle, and then inhale to reverse warrior again, exhale to warrior 2, and inhale to crescent, exhale down, inhale right leg back to the plank, exhale to chaturanga, inhale to upward dog, exhale to downward dog. Stay, then inhale left leg up, exhale front, inhale look front, and exhale crescent pose. Inhale to warrior 2, exhale to reverse warrior, inhale to side angle, exhale to reverse warrior again, inhale to warrior 2, exhale to crescent pose. Inhale arms down, exhale legs back, inhale to chaturanga, exhale upward dog, inhale downward dog. Steady breathe, inhale look front, exhale and jump front, inhale to up, exhale to down, inhale all the way up, and exhale down. Okay, fine. This was Vinyasa flow. আমরা একটা পর্যায়ে দেখালাম। আপনারা যদি পছন্দ করেন বা আগ্রহী হন, তাহলে আমরা পরবর্তীতে এর অনেকগুলো মুভ দেখাবো, এবং আমরা আশা করব যে যারা একটা লেভেলে আছেন, যে বেসিক ফাউন্ডেশনগুলো কোর্সগুলো আপনাদের করা আছে, তারা এই মুভগুলো করে বেশ উপকার পাবেন। প্রিয় দর্শক, আমরা জানি তরল দুধ অত্যন্ত পুষ্টিকর। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই তরল দুধের পুষ্টি গুণাগুণ। পুষ্টি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শব্দটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই হলো পুষ্টি। এই পুষ্টি ছাড়া প্রতিনিয়ত কোনো একটি সময় আমরা কিন্তু চলতে পারবো না। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুষ্টি ছাড়া একজন মানুষ
চলতেই পারবে না। আর সর্বদা পুষ্টির কথা যদি বলে থাকি তাহলে সর্বোৎকৃষ্ট পুষ্টি হলো দুধ। দুধ বা দুধ জাতীয় জিনিস আমাদের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত খুব স্বাভাবিকভাবে পুষ্টি চাহিদা পূরণ করতে পারে, কিন্তু আমাদের না জানার কারণে আমরা জীবন থেকে এই অধ্যায়টিকে বাদ দিয়ে রেখেছি। হ্যাঁ, জন্মের পরবর্তী সময় তো মায়ের দুধ ছাড়া একজন শিশুর বৃদ্ধি আমরা চিন্তাই করতে পারি না, কিন্তু শুধু কি তাই, জন্মের পরবর্তী সময় থেকে নিয়ে প্রতিটা ধাপে ধাপে কিন্তু দুধের চাহিদা আমাদের থাকবে। বাড়ন্ত শিশুর যেমন দরকার, টিনেজদের যেমন তাদের যেমন দরকার, তেমনি বয়স্ক যারা আমরা 30 থেকে 40-এর ভেতরে বয়স যাদের, প্রত্যেকের জন্যই কিন্তু দুধের কথা স্বীকার করতেই হবে। প্রত্যেকের পুষ্টি চাহিদা পূরণ করতে হলে এই দুধের কোনো বিকল্প নেই। কিন্তু আমরা কেন জানি না এই একটি অতি পরিচিত এবং নিউট্রিশনে পরিপূর্ণ একটি খাবারকে সবসময় খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে থাকি। এবং আগে একটা সময় ছিল যখন আমরা প্রতিদিন পরিবারের সাথে একসাথে বসে দুধের খাওয়ার একটা আলাদা সময়ও ছিল, যেখানে দাদা দাদি মা বাবা প্রত্যেকে বসে দুধ বা দুধের তৈরি একটা খাবার না খেলেই যেন নয়। এখন কিন্তু আর সেরকমটি দেখা যায় না। আমাদের শিশুরা এখন অন্যান্য অনেক খাবারে অভ্যস্ত হয়ে গেছে, আমরা তাদেরকে অনেক ধরনের খাবার দেই, আমরা ফাস্টফুডের প্রতিযোগিতায় নেমে গেছি, অনেক বাজে খাদ্যাভ্যাস, চিপস জুস সব কিছু দেই, কিন্তু ভুলেই গেছি দুধের মতো একটি উপকারী খাবারের কথা। যদি পুষ্টির কথা বলি তাহলে দুধ হলো সর্বোৎকৃষ্ট এবং ক্যালসিয়ামে পরিপূর্ণ একটি খাবার, যেটা আমার একটি বাড়ন্ত শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের ক্যালসিয়ামের চাহিদা এবং প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে। দুধের প্রোটিন, যার নাম হলো ক্যাজিন, এবং দুধের প্রোটিন আমি কখনোই আর অন্য কোনো খাবার থেকে পরিপূরক হিসেবেও পাবো না। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের রোগীর জন্য সবসময় দুধের প্রোটিনটি খুবই জরুরি। ইনসুলিন যারা নিয়ে থাকেন তাদের ইনসুলিনটি কাজ করতে সাহায্য করে এই দুধের প্রোটিন। এবং রাতের 1 গ্লাস দুধ একজন সুস্থ মানুষ, একজন অসুস্থ মানুষ দুজনের জন্যই পরিপূরক খাবার হিসেবে কাজ করে। যখন অসুস্থ অবস্থায় কোনো খাবারই খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু 1 গ্লাস দুধই যথেষ্ট, কারণ দুধকেই কিন্তু বলা হয় আদর্শ খাবার, যার মধ্যে পরিপূর্ণ রয়েছে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এবং অনেকেই দুধের ফ্যাটকে ভয় পান। 100 মিলিগ্রাম দুধের মধ্যে মাত্র 13 গ্রাম ফ্যাট রয়েছে, যা আমার বডিতে সম্পূর্ণভাবেই কিন্তু ইউটিলাইজ হয়ে যায়। দুধের শর্করা, যার নাম ল্যাকটোজের কথা জানে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু আমরা খুব অনায়াসে ল্যাকটোজ থেকে সরে যাই। আমরা যদি জানতাম এই ল্যাকটোজ আমার শরীরের জন্য কতটুকু উপকারী, তাহলে কিন্তু অনায়াসে খাবারটিকে আমরা নিতাম। এবং খুবই মজার ব্যাপার হলো, দুধের এই ল্যাকটোজ অর্থাৎ দুধের শর্করা কিন্তু দুধ ছাড়া অন্য কোনো খাবার থেকেই মিলবে না, এবং ল্যাকটোজ ছাড়া একজনের শরীরে কিন্তু কখনো ক্যালসিয়ামই অ্যাবজর্ব হবে না। তাহলে একটি খাবার অন্য একটি খাবারের কিন্তু পরিপূরক এবং হজমে সহায়ক। কাজেই খাবারটাকে পরিপূর্ণতা দিতে এবং শরীরের সম্পূর্ণ পুষ্টি চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা জেনে বুঝে খাবারগুলোকে অ্যালোকেশন করব। তার মধ্যে প্রতিদিনের খাবারে অবশ্যই আমরা দুধকে যুক্ত করব। সকালে এবং রাতে ঘুমের আগে 1 গ্লাস দুধ আমাদের জন্য অবশ্যই সহায়ক, এবং রাতের উষ্ণ 1 গ্লাস দুধ কিন্তু আপনাকে সারা রাত ঘুমের জন্য সাহায্য করবে এবং যে কোনো মানসিক দুশ্চিন্তা থেকে দূর করবে। দুধের শর্করা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ হিসেবে কাজ করে, কাজেই আমরা কখনোই খাদ্য তালিকা থেকে দুধটিকে বিয়োগ করব না, সবসময় এর সঙ্গে থাকব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ওমেগা 3 ফ্যাট যেমন বাদাম, সবুজ শাকসবজি ইত্যাদি ব্রেনের কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, থাইরয়েড মানুষের শরীরে একটি অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। এটা গলার সামনে আমাদের যে চামড়ার নিচে ছোট্ট একটি গ্রন্থি, যেই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং কার্যক্ষমতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় আপনার প্রিয় এনটিভিতে সম্প্রচারিত স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com।
দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।